এই ঘটনাটি যেদিন আমার সঙ্গে ঘটেছিল সেদিন ছিল এক চৈত্রের দুপুর। আমি পেশায় একজন কৃষক ছিলাম। কৃষক বলতে আমার বাবাও একজন কৃষক ছিলেন, যার কারণে তার সঙ্গেই আমার সাহায্য করে কৃষক হয়ে ওঠা। ছোটবেলা থেকেই দরিদ্র হওয়ার কারণে খুব বেশি পড়াশোনা করতে পারিনি। আমার বড় ভাই এবং আমি আমার বাবার কাজেই সাহায্য করতাম। তবে বড় ভাই শহরে গিয়ে একটা চাকরি করে, কিন্তু আমি আমার বাবার সাথে থেকেই বাবার কৃষিকাজে সাহায্য করি। তো সেদিনও সাহায্য করার জন্যই মূলত আমি মাঠে গিয়েছিলাম। আমার আব্বা আমাকে কাজ বুঝিয়ে দিয়ে তিনি বাড়িতে চলে গিয়েছিলেন। বলেছিলেন এই সময়টাতে সেচ কমপ্লিট করে তারপর যেন আমি বাড়িতে আসি। তো সময়টা ছিল চৈত্র মাস। তখন মাঠে যতই পানি দিই না কেন কিছুদিন পরেই শুকিয়ে যায়। তবে যেহেতু মাঠ চাষ দিতে হবে সেহেতু সেচ দিতেই হবে। আমি সবকিছু তৈরি করছিলাম, সমস্ত কিছু এনে আমি রেখে দিয়েছি সেখানে, কারণ আমাকে খুব দ্রুত এটা করে বাড়িতে ফিরতে হবে। কারণ মাঠে অনেক রোদ, এই রোদের ভিতরে থাকলে আমি নিজেই কখন ডিহাইড্রেট হয়ে মারা যাব সেটাই আমি ভাবছিলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে। সময়কাল 2015। তখন আমার বয়স 16 কি 17 বছর। ওই সময়টাতে এরকম একটা ঘটনা কারোর সঙ্গে ঘটলে ভয় পাওয়ারই কথা। আমি বরাবরের মতোই প্রত্যেকদিন যেভাবে সেচ দেয় সেরকমভাবেই মেশিনটা অন করার জন্য মেশিনের মুখে কাদা লাগালাম এবং মেশিনের ভেতরে তেল ঢাললাম। বোরিংয়ের ভেতরে পানি আসতে একটু সময় লাগবে, কারণ যেহেতু চৈত্র মাস আর একটু বেগ পোহাতে হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পরেও পানি তুলতে পারছিলাম না। আচমকা খেয়াল করলাম উপর থেকে একটা বড় জাতের পাখি, মানে ঈগল টাইপের কোন একটা পাখি উপর থেকে আমার দিকেই তেড়ে আসছে। বিষয়টা দেখে আমি প্রথম তেমন কিছু মনে করলাম না। পাখি জিনিস সে তো উঠতেই পারে, কিন্তু সেই পাখিটা উঠতে উঠতে একদম আমার কাছে এসে আমার যে বোরিং ছিল সেই বোরিংয়ের মধ্যে ধপাস করে পড়ে গেল। আমি খেয়াল করলাম এটা একটা কবুতর জাতীয় খুব বিশাল আকৃতির পাখি। ওইটা দেখে আমি ধপ করে তাকে ধরে ফেললাম। ধরে দেখলাম কি যে পাখিটি বেশ ক্লান্ত। সাধারণত এমন হয় যে কোনো পাখিটাকে দেখলে মানুষজন নিয়ে সেটাকে কেটে কুটে খেয়ে ফেলে, অথবা ধরে ফেললে বক জাতীয় পাখি বা কবুতর জাতীয় পাখি দেখলে। কিন্তু এই পাখিটা এত সুন্দর ছিল যে তাকে দেখে আমার একটু মায়া হলো। আমার আবার মায়া অনেক বেশি ছিল। পাখিটাকে আমি সঙ্গেই কোলে তুলে নিলাম। দেখলাম তার পায়ের একটা জায়গায় বেশ খানিকটা ক্ষতর চিহ্ন, নিশ্চয়ই কোথাও থেকে আঘাত পেয়েছে। আর ডানার একটা জায়গায়ও খুব ভালো একটা আঘাত রয়েছে। আমি দেখলাম কি যে পাখিটি বেশ তৃষ্ণার্থ। অনেকক্ষণ উঠতে উঠতে নিশ্চয়ই পানির সন্ধানে এদিকে এসেছে। আর বোরিংয়ে তো এখন পানি নেই। আমি পাখিটাকে সেই বোরিংয়ের যে লকার ড্রাম আছে সেটার উপর রেখে আমি খুব দ্রুত সেটাকে স্টার্ট দিলাম, কারণ অলরেডি সেটা প্রস্তুত হয়ে গিয়েছিল। তারপর কলে পানি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতেই পানি উঠতে শুরু করলো। সেই পানি যখন উঠলো, পাখিটি নিজেই নাড়াচাড়া করে সেই পানির ভেতরে ঝাঁপ দিল। তার মানে বোঝা যাচ্ছে সেই পানি পিপাসিত অনেক আগে থেকেই এবং তৃষ্ণার্থ। তারপর সে অনেকক্ষণ ধরে সেই পানির ভিতরে ঝাঁপাঝাঁপি করলো এবং পানি পান করলো। আমি এবার বুঝতে পারলাম যে পাখিটি নিশ্চয়ই প্রচণ্ড পরিমাণ পানির তৃষ্ণা পেয়েছিল, যার কারণে সে এইখানে নেমেছে। তবে তার ডানায় যে ক্ষত হয়েছে এখানে পড়ে যাবার কারণে, সেই ক্ষতটার কারণে সে নিশ্চয়ই এখন আর উঠতে পারবে না। আমি খেয়াল করলাম এটা সদ্য ক্ষত হওয়া। সে এখানে উপর থেকে ধপাস করে পড়েছে, এই কারণে তার হাতে পায়ে এরকম ক্ষতর সৃষ্টি হয়েছে। তারপর আর কি করার, আমি ওইদিনকে প্রায় বিকেল পর্যন্ত মাঠে পানি দেওয়ার কাজ করলাম। তারপর চিন্তা করলাম এই পাখিটাকে এরকম ভাবে যদি আমি এখানে ফেলে রেখে যাই তাহলে নিশ্চয়ই এটাকে কেউ নিয়ে খেয়ে ফেলবে। পাখিটা দেখতে খুবই মায়াবী ছিল। এর আগে এরকম কোনো পাখি দেখে তার প্রতি আমার এত মায়া জাগেনি। তবে সে এত সুন্দরী ছিল যে সাদা ধবধবে এবং জায়গায় জায়গায় এক প্রকার মানে সাদা থেকে নীল, নীল থেকে রঙিন, এরকম বিভিন্ন রঙিন কালার আর পালক ছিল। কি পাখি সেটা ভাবতেই আমার অবাক লাগছিল। এরকম একটা অদ্ভুত পাখি, তার উপর আবার তার গায়ে আঘাত লেগেছে। আমি ভাবলাম ওকে বাড়িতে নিয়ে যাই, যদি সেবা করে সুস্থ করতে পারি তারপর না হয় ও চলে যাবে। প্রাণীর প্রতি আমার আবার একটু অন্যরকম দয়া ছিল। তারপর আমি সেই পাখিটিকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলাম। আমি ওকে কাঁধের উপর যেখানে বসিয়ে রেখেছিলাম ঠিক ও সেখানেই বসে থাকলো। তারপর সন্ধ্যা নেমে এসেছে। আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে টব তারপর বাকি সমস্ত সরঞ্জাম নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। পথে আমার এক কাকার সাথে দেখা। সে বলল কি যে, কিরে এত সুন্দর পাখিটাকে কই পাইলি? আমার কাছে বিক্রি করবি? দে, আমি নিয়ে যাই। তোর কাকি বলেছেন একটা পাখিটাকে নিয়ে আসতে, অনেকদিন পাখিটাকে খাই না।
আমি তখন কাকাকে বললাম, পাখি কি খাওয়ার জিনিস? ওরা ওরা হচ্ছে আকাশে উড়বে, স্বাধীনভাবে করবে। আমি কাকাকে এটা বললাম। সঙ্গে সঙ্গে পাখিটাও কাকার উপর তেড়ে গেল এবং সে ডানা ছাপড়িয়ে তাকে আহত করতে গেল, কিন্তু আমি তাকে বাধা দিলাম। কাকা ওখান থেকে চলে গেল। কেন জানি না, যখন আমি বাড়ির দিকে ফিরছিলাম, রাস্তার কুকুরগুলো পাখিটাকে দেখে ঘেউ ঘেউ করছিল এবং কেন যেন তাদের প্রতি একটা ক্ষোভ আর কি, এরকমটা মনে হচ্ছিল। কুকুরগুলো একদম আমাকে ঘিরে ধরার মতো অবস্থা। তো সেই পাখিটা ভীষণ ভয় পাচ্ছিল। তো আমি তখন তাকে কাঁধ থেকে নামিয়ে কোলের ভেতরে নিলাম। তো কুকুরগুলোকে আমি তাড়িয়ে বাড়িতে চলে আসলাম। সাধারণত এরকমটা কখনো হয় না যে আমাকে দেখে কুকুরগুলো কখনো তেড়ে আসে বা ঘেউ ঘেউ করে। সম্ভবত এই পাখিটির কারণেই, হয়তো খাওয়ার জন্য। কত লোভ মানুষ এবং প্রাণীদের এই প্রাণীটাকে খাওয়ার জন্য। তবে এই প্রাণীটাকে ভেবেছি আমি পুষবো, সেই জন্য আমি তাকে সেবা শুশ্রূষা করতে লাগলাম। ওই দিন বাড়িতে এসে আমি মাকে যখন বললাম, একে আমি রাস্তায় পেয়েছি, মানে হচ্ছে যখন সেচ দিচ্ছিলাম তখন আকাশ থেকে আমার কাছে এসে পড়েছে, দেখো পাখিটা সুন্দর না? মা তখন দেখে বলল, এ তো অদ্ভুত জাতের পাখি, এরকম পাখি তো এর আগে কখনো দেখিনি। পাখিটার ডানায় নিশ্চয়ই আঘাত পেয়েছে, তাই না? আমি দেখলাম পায়েও বেশ খানিকটা আঘাত পেয়েছে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তখন আমার মা পাখিটির সেই যেসব জায়গায় আঘাত পেয়েছে সেখানে রসুন এবং হলুদ বাটা লাগিয়ে দিল, কাঁচা হলুদ লাগিয়ে দিয়ে সেখানে তাকে বসিয়ে রাখলো। সন্ধ্যার পরে আব্বা আসলো। আব্বা এসে বলল, পাখিটাকে পালার দরকার নেই, এগুলো ফাজলামি চিন্তা ভাবনা, ভালো মতো কাজ কর গিয়ে। আমি বললাম, আচ্ছা সমস্যা নাই তো, ও তার বেশি কিছু খাবে না, তাই না? ও যা খাবে সেটা না হয় তুমি, আচ্ছা সমস্যা নাই। এরপর মা এটা বলল। আব্বা খানিকক্ষণ বকাঝকা করে চলে গেলেন। আমরা সবাই হেসে দিলাম। আমার ছোট বোন দেখে বলল, মাশাআল্লাহ, পাখিটা তো খুব সুন্দর, এখন থেকে আমরা এটাকে পালবো, ঠিক আছে? তারপর সকলের সাথে ও আমাদের সঙ্গে খেলো, মানে ওকে যে খাবার দিলাম সেই খাবারগুলো সকলের সামনেই আমাদের সাথে খেলো। খুব আনন্দ করে সেদিন আমরা খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। রাতের বেলা যখন আমি ঘুমালাম, ঘুমের মধ্যেই আমি আচমকা এক স্বপ্ন দেখে জেগে উঠলাম। স্বপ্নটা এমন ছিল যে আমি শুয়ে আছি, পাখিটা আচমকা হঠাৎ পাখি থেকে মানুষ হয়ে গেল এবং আমার সামনে দুইজন লোক এসে দাঁড়ালো। মানে আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখন, স্বপ্নের তো আগামাথা নেই, আমি শুয়েছিলাম আবার হেঁটে যাচ্ছিলাম, এরকম অবস্থায় দুজন লোক আমার সামনে এসে দাঁড়ালো। তারপর সেই দুজন লোক আমাকে বলল, চলো আমাদের সঙ্গে, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাদের বাড়িতে আমি কেন যাব? তারপর আমি এই কথা বলতে তারা জোরজবস্তি করে চ্যাংদোলা করে আমাকে অদ্ভুত দেখতে একটি বাহনে করে নিয়ে গেল এবং এমন একটা জায়গায় নিয়ে গেল যে জায়গাটা ওপর থেকে একদম পাহাড় মতো দেখতে, কিন্তু ওপর থেকে খোলা, এবং সেই খোলা জায়গা দিয়ে ভিতরে ঢুকলে খুব সুন্দর ঘরবাড়ি এবং বন জঙ্গল, যা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। তবে এরকম আজগবি স্বপ্ন দেখার মানে কি আমি সেটাই বুঝতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গেই ঘুম থেকে জেগে উঠলাম, কারণ ওইখানে যাওয়ার পর আমার কাছে কেন যেন মনে হচ্ছিল কেউ আমাকে ধরে নিয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখে আমি উঠে পড়লাম। উঠে দেখি পাখিটা আমার পাশে তখন খুব সুন্দরভাবে কুড়িমুড়ি ধরে ঘুমাচ্ছে, আর পাখিটার গরম লাগছিল বলে সে আমার কাছ থেকে একটু সরে শুয়েছে, সম্ভবত গরম লাগছিলই এই জন্যই। খানিকক্ষণ বাদে কানে ফজরের আজান ভেসে আসলো। আমি উঠে অজু করে নামাজ পড়তে গেলাম। পাখিটা তখন আমার রুমেই শুয়েছিল। সকালবেলা এসে দেখি সে বাহিরে বারান্দায় খুব সুন্দরভাবে খাটের উপর বসে আছে। আমাদের ঘরের বাইরে একটা চৌকি আছে, সে চৌকির উপর চুপচাপ বসে আছে। আমি তখন ওকে বললাম, কিরে বুলু, তুই এখানে বসে আছিস কিসের জন্য? আমি ওর নাম দিলাম বুলু। পাখিটা এত চমৎকার যে আসলেই বলে বোঝানো সম্ভব না। তারপর সারাদিন আমার মাঠে কাটলো। বিকেলবেলা যখন আমি বাড়িতে আসলাম, মা বলল কি যে দ্রুত বাজারে যা, বাজার টাজার কিছু নাই, তোর আব্বাও তো এখন পর্যন্ত মাঠ থেকে ফেরে নাই। আব্বা আবার অন্য ব্লকে গেছিল, মানে অন্য মাঠে। তো আমি ভাবলাম যে পাখিটাকে সাথে করে নিয়ে যাই, ও তো আমার কাঁধের উপর বসে থাকবে। ঘর থেকে সাইকেলটা বের করলাম, ওকে আমার কাঁধের উপর বসালাম এবং বাজারের ব্যাগটা ঝুলিয়ে চলে গেলাম বাজারের দিকে। যাওয়ার সময় সকলে ওর দিকে তাকাচ্ছিল। আজকেও কেন যেন কুকুরগুলো ওকে দেখে ঘেউ ঘেউ করছিল। কেন ঘেউ ঘেউ করছিল সেটাই আমার বোঝার বাকি রইল, কারণ এটা তো কখনো হয় না যে কুকুররা আমাকে দেখে ঘেউ ঘেউ করে। সম্ভবত ওকে দেখে ঘেউ ঘেউ করছিল, মনে করেছে অদ্ভুত প্রাণী, এই জন্য হয়তো। তারপর বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর ওকে বাজারে গিয়ে বাদাম এবং চপ জাতীয় এসব জিনিস খাওয়ালাম। ও সব কিছু খেলো এবং আমি বাজার করে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে আমি আম্মাকে বললাম, জানো বুলু আজকে কি কি খাইছে? সমস্ত কিছু খুব আনন্দের সহিত বলতে লাগলাম। বুলুর সাথে আমার সময় এত ভালো কাটছিল যে আসলে বলে বোঝানো সম্ভব না। ওই দিন আবার আমরা গল্পগুজব করে খাওয়া দাওয়া করে বুলুকে নিয়ে ঘুমাতে চলে গেলাম। তারপর ওই দিন রাত্রে সেম একই স্বপ্ন দেখলাম, গতকালকে যে স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্ন
আমি পরপর দুদিন দেখলাম, যা কিনা অবিশ্বাস্য আমার কাছে। আমি এরকম কখনো হয়নি যে একই স্বপ্ন দুইবার দেখেছি, তাও খুবই স্পষ্ট। আমি পরের দিন সকালবেলা উঠে সত্যি অবাক হয়ে গেলাম এবং বললাম কি যে এই জাতীয় স্বপ্ন কেন দেখছি আমি। আমি আমার মাকে বললাম। মা বলল কি যে এটা নিশ্চয়ই কোনো ইঙ্গিত বা কোনো কিছু, যার কারণে এরকম স্বপ্ন দেখছিস, কিন্তু এটা কিসের ইঙ্গিত হতে পারে। আমি সেটাই মানে ভেবে কোলাতে পারছিলাম না। তো যাই হোক, পরের দিন আবার সকাল হলো, বুলুকে নিয়ে আমি মাঠে গেলাম। ওকে আমাদের যে হ্যাচারি ঘর আছে সেই ঘরের ভিতরে রেখে আমি সারাদিন কাজ করলাম এবং ওর জন্য যে খাবার নিয়ে এসেছিলাম দুপুরবেলা আমরা একসঙ্গে খেলাম। ও আমার খুব প্রিয় হয়ে উঠেছিল এবং আমার কাছে কাছে সবসময় থাকতো। কেউ একদিন আমার ওই দিনই আমার বন্ধুর সঙ্গে দেখা হলো বিকেলবেলা। আমার বন্ধু বললো কি যে ওকে আমাকে দিয়ে দে, আমি নিয়ে পালবো। তা আমি তো জানি যে পালার নাম করে তোরা কি করবি, আমি যেরকম করে ভালোবাসবো তোরা তোরকম করে ভালোবাসবি না। তো যাই হোক, সন্ধ্যার সময় এসে আমরা একইভাবে আমাদের ওই দিন সন্ধ্যাও কাটলো। তো 3 দিনের মাথায় যখন আমি একই স্বপ্ন দেখলাম, এবার সত্যি আমার মন খটকা লাগলো যে এই স্বপ্ন আমি কেন দেখতেছি। আসলে আমার নিজের মনের মধ্যেই ভয় লাগতেছিল যে কেউ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তারপরে বুলু হঠাৎ করে মানুষ হয়ে যাচ্ছে। এটা এটা কি কি জাতীয় স্বপ্ন আমি আসলে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এটাকে আমি তখন আর আমলে নিলাম না যে একই স্বপ্ন বারবার দেখছি, যা হওয়ার হবে, এটার তো কোনো ব্যাখ্যা নেই। তো ওই দিন সন্ধ্যার দিকে মাঠ থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু 3 দিন আগে সেচ দিয়েছি, আজকে একটু সেচ দিতে হবে। মেশিনের সিরিয়াল পেতে পেতে আমার মোটামুটি কায়দায় 8টা-9টা বেজে গেল এবং পানি দিতে দিতে 11টা বাজলো। তো ওই দিন হচ্ছে গিয়ে বুলু আমার সঙ্গে ছিল এবং ওকে সঙ্গে করেই আমি মাঠে যেতাম, ও আমার সঙ্গে থাকতো, গল্প করতাম আমরা। তো এমন তো পর্যায়ে আমি যখন মাঠ থেকে ফিরছিলাম, আমার হাতে তেলের টপ ছিল এবং হাতে কিছু সরঞ্জাম ছিল এবং বুলু আমার কাঁধে বসেছিল। তো তখনই আমি খেয়াল করলাম আমার সামনে আচমকা একটা জায়গা আলোকিত হয়ে গেল, আমার রাস্তার সামনের পাশটা সম্পূর্ণ আলোকিত হয়ে গেল এবং সেই আলো থেকে 2টা মানুষের অবয়ব বের হলো। 2জন মানুষ, একজন হচ্ছে একটা মহিলা, আরেকজন হচ্ছে একটা পুরুষ। তো সেই মহিলা এবং পুরুষ যখনই আমার সামনে উপস্থিত হলো, আমার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল যে এরকম জিনিস তো আমি স্বপ্নে দেখেছি, তাহলে এটা বাস্তবে কিভাবে হচ্ছে বা এটা কিভাবে সম্ভব, আমি সেটাই বুঝতে পারছি না। তারপর আমার কাঁধে থাকা সেই পাখিটি, যার নাম কিনা আমি বুলু দিয়েছিলাম, সেই পাখিটি সঙ্গে সঙ্গে উড়ে সেই মহিলা এবং পুরুষ দুজনের কাছে যেতে চাইল এবং অর্ধেক পথে যখন পাখিটি উড়ে যাচ্ছিল, ঠিক সেমতো অবস্থায় পাখিটি আচমকা আলোকিত হয়ে সেও মানুষের রূপান্তর হয়ে গেল। আমার গায়ে কাঁটা দিচ্ছিল যে একটা পাখি কিভাবে মানুষের রূপান্তর হতে পারে, অথবা এই যে আমি যে গত 2-3 দিন ধরে একই রকম স্বপ্ন দেখছি সেটা হুবহু মিলে কিভাবে যেতে পারে, আমি সেটাই বুঝতে পারছিলাম না এবং আমার মাথায় সত্যি কিছু ঢুকছিল না। এই সমস্ত জিনিস দেখে আমি পেছনে দৌড় দিতে গেলাম। তখনই খেয়াল করলাম সেই জিনিসগুলো, মানে যে সেই মানুষগুলো যারা কিনা একটু আগে আলো থেকে মানুষ হয়েছে, তারা আমার পেছনেও দাঁড়িয়ে আছে, মানে সামনেও দাঁড়িয়ে আছে, পেছনেও দাঁড়িয়ে আছে। আমি যেদিকেই মুভ করতে যাচ্ছি ঠিক সেদিকেই তারা দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে সেদিকে দেখতে পাচ্ছি এবং বুলু, যাকে কিনা একটা পাখির রূপে আমি একটু আগে দেখেছিলাম, সেই পাখিটি মানুষ হয়ে গিয়েছে। আমার প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর সেই লোক দুটোর মধ্যে থেকে সেই পুরুষ লোকটি বলে উঠলেন, আমার সঙ্গে চলুন। তো আমি তখন বললাম যে কোথায় যাব আর আপনারা কারা। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার সামনে একটি জিপ গাড়ির মতো কোনো একটা গাড়ি আসলো। গাড়িটা আসলে দেখতে আমাদের সাধারণ যে জিপ গাড়ি, সেই সাধারণ জিপ গাড়ির মতো নয়, একটু ভিন্ন টাইপের জিপ গাড়ি। তার কোনো চাকা নেই, সেই অচাকা জাতীয় জিপ গাড়িটি আমার সামনে এসে দাঁড়ালো। তারপর সেই মহিলা এবং পুরুষটি আমার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে তারা আমাকে চ্যাংদোলা করে ধরলো। যেরকমটা আমি আসলে স্বপ্নে দেখি ঠিক তেমনভাবে আমাকে গাড়ির ভিতরে তোলা হলো। গাড়ির ভেতরটাও খুবই অদ্ভুত এবং আমি আসলে এরকম জাতীয় গাড়ি কখনো দেখিনি। যদিও গাড়িতে কখনো চড়া হয়নি, কিন্তু এই জাতীয় গাড়ি কখনো দেখিনি। তো আমি গাড়িতে উঠে পড়লাম। যেহেতু আমার কিছু করার ছিল না, আমার প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা এবং আমি প্রায় অনেকটা সেন্সলেস হয়ে গিয়েছি, আমার কিছুটা বোধ আছে। তো আমি খেয়াল করলাম যে গাড়িটা চলতে শুরু করলো এবং সেই গাড়িটা আসলে রাস্তার উপর দিয়ে চলছিল না, গাড়িটা আসলে চলছিল হাওয়ার উপর দিয়ে। এবং সেইখানে যে শিশুটি, আমি একটু আগে তাকে দেখেছি, হয়তো 10-12 বছরের শিশুটি হবে, যে কিনা পাখি থেকে একটা বাচ্চাতে রূপান্তর হয়ে গিয়েছে, সেই পাখিটি আমার পাশে আর কি বসে আছে, সেই বাচ্চাটা পাশে বসে হাসছে এবং আমার হাতটা চেপে ধরে রেখেছে। তো আমার আসলে কিছু মাথায় ঢুকছিল না যে আমার সঙ্গে কি হচ্ছে, এটা কি আসলে স্বপ্ন নাকি আমি বাস্তবে কোনো কিছু দেখছি, কারণ এই জাতীয় স্বপ্ন আমি বিগত 3 দিন ধরে দেখেছি। তো এই গাড়িতে নিয়ে যাওয়ার যে বিষয়টা, এটা নতুন, কারণ হচ্ছে এটা আমি স্বপ্নে দেখিনি, তবে এরকম করে ওনারা আমাকে নিয়ে যাচ্ছে।
তো বেশ খানিকক্ষণ আকাশে গাড়ি চলার পরে মানে বাতাসে ভেসে চলছিল। আমি বলেছি যে এটা মাটি দিয়ে চলছিল না, বাতাসের ওপর দিয়ে চলছিল। তবে গাড়ির বাইরে কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না। তবে এতটুকু বোঝা যাচ্ছিল যে গাড়িটা আসলে মাটিতে নয়, উপরে ভাসছে হাওয়ার উপর। বেশ খানিকক্ষণ পরে আমাকে হচ্ছে সেই গাড়ি থেকে একটা পাহাড়ি উপত্যকার উপর নামানো হলো। পাহাড়ি উপত্যকাটা একদম উপরের দিকে, এবং সেইখান থেকে চারিদিকে তাকালে শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। আশেপাশে কোনো গাছপালা নেই, এবং এই জায়গাটা একদম দিনের বেলার মতো ফকফকে, এবং আকাশে একটা বড় সূর্য এই জায়গায় কিরণ দিচ্ছে। তো আমাকে যখন গাড়ির উপর থেকে নামানো হলো, নামানোর পরে সেখানে আমি খেয়াল করলাম পাহাড়ের যে উপরটায় আমাকে নামিয়েছিল সেই পাহাড়ের উপরে কোনো গাছপালা নেই, চারিদিকে শুধুমাত্র লাল পাহাড় এবং শুধুমাত্র মরুভূমি, চারিদিকে শুধুমাত্র লাল বালি দেখা যাচ্ছে। এরকম একটা জায়গায় কেন আমাকে নিয়ে আসা হলো আমার সত্যি কিছু মাথায় ঢুকছিল না। তারপর দুজন লোক আসলো। সেই দুজন লোকটা এক প্রকার ঘোমটা পড়া ছিল, তবে তারা পুরুষ নাকি মহিলা সেটা বোঝা যাচ্ছিল না। তারপর তারা আমাকে চ্যাংদোলা করে মানে দুই কাঁধ ধরে আমাকে নিয়ে যাওয়া শুরু করলো এবং আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমি এর আগে কখনো আকাশে এরকমভাবে উড়িনি। সেই গাড়িটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তো আমার পেছন পেছন সেই তিনজন লোক আসছিল, যে দুজন লোক আমাকে ওইখানে নিতে গিয়েছিল, এবং সেই ছোট্ট বাচ্চাটি সে আসলে হাসছিল আমাকে দেখে এবং বারবার কোনো কিছু একটা বলছিল আমাকে দেখে, তবে আমি তো তার কথা বুঝতে পারছিলাম না। তারপর সে আমাকে যখন সেই পাহাড়ের একটা জায়গায় উপরটা কেটে একদম উপরের অংশ খুব সুন্দরভাবে কাটা গোল করে, এবং সেই গোল অংশের ওপর দিয়ে ভেতরে ঢুকে গেল। ওপর থেকে দেখতে এত চমৎকার লাগছিল জায়গাটা, এত প্রাকৃতিক, এবং সেই সাথে এটার ভেতরে এত চমৎকার চমৎকার সব গাছপালা, ঘর বাড়ি বেশ কাছাকাছি এবং অনেকটা দূরে দূরে বেশ ঘর বাড়ি। এবং এটার ভেতরে যখন আমি ঢুকলাম দেখলাম বিশাল আকৃতির এক বড় জায়গা এবং একটা গ্রামের মতো, খুব সুন্দর একটা গ্রামের মতো। সেখানে গাছপালা আছে, তারপরে নদী আছে, ফল গাছ আছে, ফুল গাছ আছে, বিভিন্ন পশু পাখি আছে, এবং সেই সাথে আরেকটা অবাক করার মতো বিষয় যে এখানের ঘর বাড়িগুলো একদম আমাদের ঘর বাড়ির মতো। এবং ওইখানে আমরা যেরকম আগেরকার আমলে যেরকম টিনের ঘর বাড়ি ছিল, এখানের ঘর বাড়িগুলো ওরকম টিন জাতীয় কোনো কিছু একটা দিয়ে তৈরি, এবং এখানে এরকমভাবে সবাই বসবাস করে, এবং সব একতলা ঘর, কোনো দোতলা ঘর বা তিনতলা ঘর নেই আমাদের ওইখানে যেরকম থাকে। তো আমি আসলে দেখে চমকে গেলাম, এবং আমি বারবার তাকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেন এখানে আনা হলো, এবং আপনারা কারা, এবং কেন আমাকে এখানে নিয়ে এসেছেন। তো তারা কোনো কথার উত্তর দিচ্ছিল না। আমার ভাষা তারা বুঝতে পারছিল কিনা আমি জানি না। আমি গত 2-3 দিন কিন্তু এরকমই স্বপ্নে দেখেছি যে কেউ একজন আমাকে তুলে নিয়ে আসছে, একটা অদ্ভুত জায়গায় আমাকে নিয়ে আসছে, তবে এটা যে সত্যি হয়ে যাবে সেটা আমি আসলেই বুঝতে পারিনি। তো তারপর আমাকে সেখানে এনে নামানো হলো। আমি যখন নিচে নামলাম আমি খেয়াল করলাম আকাশে বেশ বড় বড় পাখি উঠছে, বেশ বড় বড় মানুষের সাইজের বড় বড় পাখি, এবং তাদের বিশাল বড় বড় ডানা। তো আমি ভালো মতো খেয়াল করে দেখলাম আসলে তারা পাখি নয়, তারা মানুষই, কিন্তু আকাশে এরকমভাবে ডানা ঝাপটে উঠছে, এবং অনেক পুরুষ আছে, মহিলা আছে যারা কিনা আকাশে এরকমভাবে উঠছে। তো সব দেখে আমার এত পরিমাণ অবাক লাগছিল যে আমি সঙ্গে সঙ্গে সেখানে সেন্সলেস হয়ে গেলাম। তো এরকম একটা অবিশ্বাস্য জিনিস দেখলে যে কোনো সেন্সলেস হওয়ার মতো অবস্থা হবে। আমি আসলে স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তবে আমার মাথায় কিছুই আসছিল না, তবে যেহেতু আমি সেন্সলেস হয়েছি তাহলে এটা সত্যিই ছিল। তো তারপর আমি সেন্সলেস হয়ে পড়লাম। কতক্ষণ সেন্সলেস অবস্থায় ছিলাম আমি জানি না। আমার ঘুম যখন ভাঙলো আমি দেখলাম আমি একটা চৌকির উপর শুয়ে আছি, এবং সেই চৌকিটা হচ্ছে গিয়ে কাঠ দিয়েই তৈরি, তবে ট্রেডিশনাল ধরনের চৌকি না, একটু ভিন্ন ধরনের চৌকি। এবং যে জানালার পাশে আমাকে শুতে দেওয়া হয়েছে সেই জানালার পাশে বেশ কিছু বাচ্চারা ঘিরে ধরেছে আমাকে। ঘরের ভেতরে তো তারা ঢুকতে পারেনি, জানালা আছে 2টা, বিছানার সাথে সেই বিছানা ধরে বিছানার পাশে যে জানালা আছে সেই জানালার গ্রিল ধরে, সেই গ্রিলগুলো আবার অদ্ভুত প্রকৃতির দেওয়া কাঠ দিয়েই তৈরি, কিন্তু অদ্ভুতভাবে সেই গ্রিলগুলো এখানে সেট আপ করা। তো সেই গ্রিলগুলো ধরে বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে। তা আমি উঠে তাদেরকে দেখে চমকে গেলাম, কারণ তারা দেখতে স্বাভাবিক মানুষের মতো ছিল না। তাদের কানগুলো বেশ লম্বা লম্বা এবং খাড়া খাড়া ছিল, নাকটা কারোর বোচা, কারোর ট্যামা, আবার কারো অনেকটা উঁচা, এরকম জাতীয় নাক, এবং চুলগুলো একদম কোকড়ানো, এবং তাদের চেহারাগুলো একদম লম্বাটে জাতীয়, সকলের চেহারায় লম্বাটে জাতীয়। আর তারা যে ধরনের পোশাক পরেছে তা একদমই অন্যরকম পোশাক, যা আমাদের এখানে পরা সাধারণত হয় না। তো আমি তো পরনে একটা লুঙ্গি ছিল আমার, আর একটা স্যান্ডো গেঞ্জি ছিল, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরমের সময় ছিল। আমি তো আর জাঁকজমকপূর্ণ পোশাক পরে মাঠে যাব না, আর আমার গায়ে কাদা কুদোও লেগেছিল। তো ওই অবস্থায় কিন্তু আমাকে বিছানায় শোয়ানো হয়েছে। তো আমার যখন জ্ঞান ফিরল, তো তখন ওই বাচ্চারা আমাকে দেখে চিল্লাতে শুরু করলো যে আমি উঠেছি, এটা ভেবে তারা চিৎকার দিয়েছে, বা তাদের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছে যে
তাদের এখানে কে চলে আসলো, এই জন্য সবাই ওই জানালা দিয়ে ভিড় করেছে। তো যখনই বাচ্চারা চিল্লাচিল্লি করলো তখনই রুমের ভেতরে একজন মহিলা প্রবেশ করলো। তো সেই মহিলাটা হচ্ছে গিয়ে ঘোমটা দেওয়া ছিল এবং তার মুখে সামান্য একটা নাকাপ টানা ছিল। তো তিনি সেই বাচ্চাদেরকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে আমাকে তখন বললেন যে কিছু একটা ভাষায় বললেন, যা আমার আসলে বোঝার দায় ছিল আমার। তিনি আমাকে কিছু একটা বললেন, তবে আমি সেটা বুঝতে পারলাম না। খানিকক্ষণ বাদে সেখানে একজন লোক আসলেন। সম্ভবত এই লোকটি গতকালকে আমাকে নিয়ে এসেছে তাদের এখানে। তো তখন তিনি তার মুখ থেকে বাংলা ভাষায় আমার সঙ্গে কথা বলতে লাগলেন এবং তিনি বললেন যে তোমার ভয় পাবার কোনো কারণ নেই, তোমাকে এইখানে আমরা নিয়ে এসেছি একটা বিশেষ কারণে, তুমি ভয় পেও না। আর তুমি উঠে জলদি গোসলটা সেরে নাও, গোসল সেরে তোমাকে কাপড় দিয়ে যাবো, সেই কাপড়গুলো পরে নাও, তুমি বাকিটা আমি সব কিছু বলছি। তারপর ওইখানে একজন ছোট্ট ছেলে আসলো, সেও আমার বয়সী, প্রায় 14-15 বছরের একটা ছেলে হবে আমার বয়সী। সে আমাকে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে তারা যেখানে আসলে গোসল করে, একটা নদী জাতীয় একটা জায়গা, সেই জায়গা দিয়ে নদীর মতো পানি বয়ে যাচ্ছে, কিন্তু আসলে দেখতে নদীর মতো না, ছোট্ট একটা পুকুরের মতো, কিন্তু পানি বয়ে যাচ্ছে। তো এরকম একটা জিনিস দেখে সত্যি আমি অবাক হলাম। সাধারণত এরকম জায়গা দিয়ে এরকম পানি বয়ে যাওয়ার মতো পরিস্থিতি, পাথরের একটা নদী এবং সেই ইসের ভিতর দিয়ে একদম স্বচ্ছ পানি, এবং এই জায়গাটা এত চমৎকার, না বেশি গরম না বেশি শীত, একদম পারফেক্ট। আমাদের এখানে বসন্তকাল যেরকম থাকে ঠিক সেরকম এইখানকার পরিবেশ। তো সব কিছু দেখে আমি আসলে হতভম্ব হচ্ছিলাম, যেরকম জায়গা পৃথিবীতে কোথাও আছে, বা আমাকে কোথায় নিয়ে আসলো মুহূর্তের মধ্যে। তো আমি ওর সঙ্গে গল্প করতে লাগলাম যে এখানে কি, কোথায়, কিন্তু ও তো আমার ভাষা জানতো না। সে তো ওর সঙ্গে গল্প করা, কথা বলাও আমার আসলে স্বাস্থ্য না, বা ও আমার কথার উত্তরও দিতে পারতো না। আমি যা বলতাম ও জাস্ট খালি চুপ করে আমার কথা শুনতো। ও ওরকম জাতীয় ছিল, কান ভীষণ লম্বা, নাক একটু বোচা, আর মুখটা একদম চোখা আর কি। তো ও যে পোশাক ছিল সেই পোশাকটা আমি এর আগে কখনো দেখিনি, একদম প্যাঁচানো এক ধরনের পোশাক। তো আমাকেও নাকি ওই জাতীয় পোশাক পরতে হবে। তো গোসল টোসল সেরে ও আমাকে সেই পোশাক পরতে দিল। তা আমি পোশাক পরিবর্তন করলাম। তো ও তো আমার কোনো কথার উত্তর দিতে পারছিল না। আমি খেয়াল করলাম একটা বিশাল আকৃতির ডানাওয়ালা একজন লোক আমার সামনে ডানা ঝাপড়াতে ঝাপড়াতে নিচে নামলো এবং ওকে জিজ্ঞেস করলো যে ওকে। তো তখন ওরা কথা বলি করলো। তো তারপর ওই লোকটাকে দেখে আমার কাছে শয়তান মনে হচ্ছিল এবং খারাপ মনে হচ্ছিল, কারণ লোকটা আমাকে দেখে কেমন যেন ইঙ্গিত করছিল। তো তারপর ওকে ওর সঙ্গে করে আমি বাসায় চলে আসলাম, যে বাসায় আসলে ওরা থাকে। তো সেই ছেলেটি, যে ছেলেটিকে হচ্ছে কি আমি পাখি থেকে মানুষ হয়ে যেতে দেখেছিলাম, সেই ছেলেটি আমার কাছে এসে আমার কোলের ভিতরে উঠে বসলো। আসলে এই ছেলেটিকে তো আমি চিনি না, বা এই ছেলেটির সঙ্গে আমার তেমন সখ্যতা নেই, তাহলে ছেলেটি কেন আমার কোলে এসে বসলো? তো ওই অবস্থায় যখন আমি সেই জামাগুলো পরেছি, ওদের এখানে জামাগুলো খুবই মসৃণ এবং মোলায়েম ছিল, যে পরবে সেই খুব শান্তি অনুভব করবে, এত নরম এবং খুব সফট জাতীয় সুন্দর জামা। তো সেটা পরে আসলে আমার ভালো লাগছিল। তখন সেই বাচ্চাটা যখন কোলে পড়ে এসে বসলো, তখন সেই লোক দুটি আসলো, এসে আমাকে সেই লোকটা বলল যে তোমাকে এখানে কেন আনা হয়েছে সেটা আমি বলছি, তবে ভয় পেও না একদম, ঠিক আছে? তো তখন তিনি বলে উঠলেন যে আমরা আসলে জিন জাতি এবং এটা হচ্ছে আমাদের অঞ্চল, আমরা অমুক জাতি, আমরা এখানে এরকমভাবে সংঘবদ্ধভাবে বসবাস করি এবং আমাদের জিন জাতিদের মধ্যে কয়েকটা রক্ষিত জায়গা আছে, সুরক্ষিত, তাদের মধ্যে এটা একটি। এবং আমি এখানকার হচ্ছে গিয়ে সভাপদ, বা মানে আমাদের এখানে মন্ত্রী যেটাকে বলে, বা এখানকার সমস্ত কিছু পরিচালনা যে করে। এই রাজ্যটা বিশাল বড় এবং এই অধীন এই চারপাশটার কিছুটা কয়েকটা মহল্লা আছে, সেই মহল্লার সর্দার বা এক প্রকার দলপতি বা সভাপতি বলা চলে, এরকম জাতীয় কিছু উনি সেটা ইঙ্গিত করলো এবং বলল যে বেশ কিছুদিন আগে, 3-4 দিন আগে আমার ছেলে হচ্ছে এখান থেকে হারিয়ে গিয়েছিল। মানে আমার ছেলেটা তো খুব দুষ্টু, তো ও হচ্ছে কি এই বাড়ির এই পাহাড়ি উপত্যকার বাহিরে কখনো যায় না, বা যেতেও পারে না, কারণ প্রোটেকশন দেওয়া থাকে আমাদের, বাচ্চারা এর বাইরে যেতে পারে না। যার কারণে ও কোন ফাঁক দিয়ে বের হয়ে গিয়েছিল আমি জানি না, বের হয়ে উঠতে উঠতে একটা পাখির রূপ ধরে কোথায় চলে গেল আমি জানি না। তবে সারা পৃথিবীর অনেক জায়গায় খুঁজেছি আমরা, তো ওকে কিন্তু আমরা পাইনি কোথাও। তো ও কোথায় গিয়েছিল এটা নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম, খুব চিন্তিত ছিলাম, কারণ ও তো একটা বাচ্চা ছেলে, বাচ্চা জিন, ও তো আর এরকমভাবে আকাশে ওড়ার যে বিষয়গুলো, বা খোলা আকাশে ওরা বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাঘুরি করার অভিজ্ঞতাও নেই, বা ওকে কোথাও কখনো নিয়েও যায়নি। তো ও যে এরকমভাবে হারিয়ে যাবে, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আসলে খুঁজে পাইনি। তো তখন আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, এটা কি সত্যি জিনের অঞ্চল এবং আপনারা জিন? তো আমি বললাম আমার বিশ্বাস হচ্ছে না, আপনারা জিন? তখন সেই লোকটি বলল, বিশ্বাস না হওয়ার কিছু নেই, তুমি জিন সম্পর্কে নিশ্চয়ই জানো, নিশ্চয়ই কোনো মুসলিম তুমি।
তো আমি বললাম, জি আমি একজন মুসলিম এবং আমি জানি জিন সম্পর্কে, এবং জিন সম্পর্কে জানি, কিন্তু জিনেরা মানুষকে এরকম এত সহজে দেখা দেয় আমি আসলে জানতাম না। তো তখন সেই লোকটি বলল, আমার কথা শোনো এবং আমাকে সম্পূর্ণরূপে বলতে দাও। এর মাঝখানে আমি আবার বললাম যে, আপনারা আমার ভাষা কিভাবে জানেন, আমার ভাষা কিভাবে কথা বলেন? এটা তো দেখে মনে হচ্ছে আমার দেশ থেকে, আমি যেখানে থাকি সেখান থেকে অনেক দূরে। তো তখন সেই লোকটি বলল, আমাকে কথা শেষ করতে দাও, তারপর আমি বলছি। তো তারপর তিনি হচ্ছে গিয়ে আমাকে বলতে লাগলেন যে, তারপর আমার ছেলেকে খোঁজার জন্য সারা বিশ্বের সমস্ত জিন গোত্রের মধ্যে খবর পাঠানো হলো। যেহেতু আমাদের এই জিন গোত্রটা একটু ভিন্ন রকমের, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে এবং আমরা একটু আড়ালে থাকতে পছন্দ করি, তবে ছেলেটা এভাবে হারিয়ে যাবে আমরা ভাবতে পারিনি। তো 2 দিন পরে আমরা জানতে পারলাম যে ও তোমার কাছে আছে এবং নিরাপদে আছে, সুরক্ষিত আছে। তো আমরা আসলে তোমাদের এখানে আসতে পারছিলাম না, তার বিশেষ কারণ আছে, সেইটা কারণ আমরা বলতে পারবো না। তবে কোনো একটা কারণে তোমার এখানে আসতে পারছিলাম না ওকে নেওয়ার জন্য। তো আমি যখন খেয়াল করলাম, আমার যে দূত ছিল তারা যখন জানালো যে তোমার এখানে সে নিরাপদে আছে এবং সর্বোচ্চ নিরাপদে আছে, সর্বোচ্চ ভালো আছে, তো তখন আমি একটু শান্ত হলাম এবং তোমাকে আমি স্বপ্ন দেখালাম যে আমরা এরকমভাবে আসবো এবং আমার ছেলেকে নিতে আসবো এবং তোমাকে আমি সঙ্গে করে নিয়ে আসবো, যাতে করে তুমি ভয় না পাও। তবে তুমি স্বপ্ন দেখে তোমার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি। তো 3 দিনের মাথায় আমরা যখন সুযোগ পেলাম, আমরা আমাদের ছেলেকে নেওয়ার জন্য আসলাম। তবে আমার ছেলে এখানে খুব ভালো ছিল তোমার সঙ্গে, তুমি তাকে যত্ন করেছো, আদর করেছো, খাইয়েছো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং এই 3 দিন সত্যি আমি কোনো চিন্তা করিনি যে 3 দিন তোমার কাছে আমার ছেলেটা ছিল, সত্যি কোনো চিন্তা করিনি। আমি তোমার সততায় মুগ্ধ এবং তোমার সব কিছু দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি, এবং এত পরিমাণ মুগ্ধ হয়েছি যে আমার আসলে বলার অপেক্ষা রাখে না। আমি সত্যি অনেক বিহ্বলিত তোমার এইসব আচরণ দেখে, যে তুমি আমার ছেলেকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছো, তোমার এক চাচা তাকে নিয়ে যেতে চেয়েছিল, তার হাত থেকে বাঁচিয়েছো, এমনকি বাজারে নিয়ে, মানে যেরকম আপ্যায়ন সবাই করে না, তুমি করেছো। একটা প্রাণীর প্রতি যার এত পরিমাণ দয়া, মানুষের প্রতি তার কত পরিমাণ দয়া হবে, আমি জাস্ট সেটাই ভাবছি। তো তখন আমি বললাম, আরে এটা তো আমার কর্তব্য ছিল, প্রাণী হোক বা মানুষ হোক, যাই হোক, তারা তো প্রাণী, তাই না? আর ও তো কথাও বলতে পারে না। ওই সময় তো আমি তাকে পাখি ভেবেই যত্ন করেছি, যদি কোনো মানুষ ভেবে বা আপনার এরকম যদি এখনও যেরকম অবস্থায় আছে এরকম কোনো ছেলের মতো করে যদি আমি ওকে পেতাম, তাও ওকে আমি যত্ন করতাম, যদি আমাদের যত্ন করার মতো তেমন সামর্থ্য নেই। তো তখন সেই জিন লোকটি বলল যে, তোমার সামর্থ্য না থাকলেও ভালো একটা মন আছে এবং আমি তোমাদের বাড়িতে যাব, খুব শীঘ্রই যাব। তবে তার আগে আমার এখানে তোমাকে কিছুদিন থাকতে হবে, আমার অতিথি আপ্যায়ন গ্রহণ করতে হবে, না হলে আমি তোমাকে যেতে দিব না। তবে তুমি এটা ভেবো না যে আমি তোমাকে এখানে রেখে দিব, তোমাকে অবশ্যই তোমার বাড়িতে দিয়ে আসবো, তবে আমার এখানে 7 দিন তোমার অতিথি আপ্যায়ন গ্রহণ করতে হবে এবং যা যা আছে আমি তোমাকে সমস্ত কিছু উপভোগ করাতে চাই আমাদের এখানকার। তো এই কথা শুনে আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন, সেহেতু আমি বাড়িতে কি করে চাই, আপনার ইচ্ছার বিরুদ্ধে তো আমি কিছু করতে পারবো না। তো 17-18 বছর বয়সের একটা ছেলে আমি, তো তখন ওই বয়সে আমি আসলে এরকম একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করবো, সেটা আসলে আমার ভাবনার বাইরে ছিল। তো আমি হয়তো অত কিছু দুনিয়াদারি সম্পর্কে বুঝতাম না, তবে অনেক কম বুঝতাম যে এমনও না। তো উনি আমাকে থাকতে বললেন এবং আমাকে হচ্ছে কি এই কথা বলে উনি চলে গেলেন। তো খানিকক্ষণ বাদে কিছু লোক ওই ঘরের ভিতরে প্রবেশ করলো, ওই পুরো ঘরটা আমাকে থাকার জন্যই দিয়েছে আর কি উনি। এবং ওই ছেলেটা, যে বাচ্চা ছেলেটাকে আমি হচ্ছিল 2-3 দিন আমার কাছে রেখেছিলাম, পাখির বেশি যে আমার কাছে ছিল, সে আমার কাছে থেকে কখনোই যেতে চাচ্ছিল না, মানে সে আমাকে খুব ভালোবেসে ফেলেছে এবং আমাকে আঙ্কেল বলে ডাকতো আর কি। মানে আমি আমার ভাষা করে বললাম আঙ্কেল, ওদের ভাষায় নুমপুত নামে একটা কথা বলে আর কি, নুমপুত মানে হচ্ছে আঙ্কেল। তো ওইটা আমি পরবর্তীতে ওই ওই লোকের কাছ থেকে জেনেছি, জিন লোকটার কাছ থেকে জেনেছি। তো উনি আমি তখন তাকে বললাম যে, আপনি আমার ভাষা কিভাবে জানলেন সেটা তো বললেন না। তখন সেই সর্দার জিনটা বললেন কি যে, আসলে আমরা জেনেরা অনেক কিছুর ক্ষমতার অধিকারী এবং আমরা অনেক কিছু জানি, আমরা চাইলে যে কারোর কাছ থেকে যে কারোর ভাষা নিতে পারি আমাদের মধ্যে, আমরা সেটা মুখস্থ করতে পারি কয়েক মুহূর্তের মধ্যে, সেটা আসলে আমাদের জন্য বড় কোনো বিষয় না, আমরা সেটা পারি এবং আল্লাহ তাআলা আমাদের সেরকম অলৌকিক ক্ষমতা দিয়েছেন। তো এই কথা বলার পর আমি আসলে সত্যিই চমকে গেলাম এদের কথা শুনে। তো আমার ওই ছেলেটা আমাকে বারবার শুধু নুমপুত নুমপুত বলে ডাকতো। তো এটা আমার এক প্রকার মুখস্থ হয়ে গিয়েছে। তো ও যখনই নুমপুত বলে ডাকতো তখনই আমি আসলে ডাক শুনতাম যে, হ্যাঁ বলো। তো ওর সাথে তো আমার তেমন ভাষাগত চর্চা ছিল না বা ভাষা ও আমার জানতো না। তো ও কি বলতো আমি কিছু বুঝতাম না, তবে ও সবসময় আমার হাত ধরে চলাফেরা করতো, ঘোরাঘুরি করতো। আমি যখন ওকে নিয়ে বাইরে বের হতাম তখন হচ্ছে গিয়ে অন্যান্য বাচ্চারা সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, আমার কাছে আসতো, আমার হাত ধরে দেখতো আমার হাত কেমন বা আমি কেমন, আমার চুল ধরে দেখতাম যখন বসতাম, সকলে দুষ্টামি করতো আমার সঙ্গে।
তো ওইখানের ওই সময়গুলো আমার ভালো কাটছিল, এত চমৎকার কাটছিল। প্রথম দিন আমি যখন সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখলাম, সমস্ত জায়গা এত চমৎকার ছিল। তবে আমি বলেছিলাম না, ওই যে প্রথম দিন যে লোকটি ডানা মেলে আমার কাছে এসে দাঁড়িয়েছিল, সেই লোকটিকে যখন আমি দেখলাম, সত্যি লোকটিকে আমার কাছে ভয়ানক লাগছিল এবং লোকটি শয়তান জাতীয় লাগছিল। তো উনি কূটনীতি করলো। এটা কেন করলো? 2 দিন পরে আমি যখন ওইখানে ছিলাম, তো এই 2 দিনের মধ্যে আমাকে খুব আদর যত্ন করা হয়েছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং সব কিছু দিয়েই আমাকে সমৃদ্ধ করা হয়েছে আর কি, খাওয়া দাওয়া সব কিছু। তো 2 দিনের মাথায় ওই লোকটি ওইখানকার যে বড় সর্দার আছে আর কি, ওই গোত্রের যে বড় সর্দার, সেই বড় সর্দারকে নিয়ে আসলেন। মানে বিভিন্ন এলাকার বিভিন্ন সর্দার ছিল ভাগ করা, গোত্রের বড় সর্দার নিয়ে আসলেন এবং বললেন কি যে ওই একটা মানুষ এখানে নিয়ে আসছে এবং সেই মানুষটাকে দেখে এই পুরো এলাকার মধ্যে একটা অন্যরকম শোরগোল পড়ে গেছে। তো নিশ্চয়ই ভালো খারাপ কিছু বোঝাই নিয়ে আসছে। তো বুঝে নিয়ে আসার পরে সেই লোকটি আমাকে সকলের সামনে বসালো এবং সেই সর্দার, যে কিনা বিশাল আকৃতির একজন বড় জিন ছিল, তার শরীর একদম দানবের মতো শরীর এবং তার পিঠেও বিশাল আকৃতির একটা ডানা আছে। তবে সেই ডানাটা সে এমনভাবে ভাঁজ করে রাখে যে যেগুলো আসলে বোঝা যায় না। প্রত্যেকটা জিনেরা তাদের ডানা এমন সুন্দরভাবে ভাঁজ করতে পারে যে সেটা আসলেই বোঝা যায় না। যেমনটা ওই যে তেলাপোকা তার ডানা ভাঁজ করলে ওটা কিন্তু বোঝা যায় না যে তার ডানা, ঠিক সেমনই ওইরকমভাবে ডানা এমনভাবে ভাঁজ করে রাখে যে আসলে বোঝা যায় না তার পিঠে একটা ডানা আছে। তো সকলে মিলে তারা কথা বলতে লাগলো এবং আমাকে একটা জায়গায় বসানো হলো। সেই লোকটা মানে হচ্ছে যে সভাসদ আর কি, বড় নেতা, তিনি আমাকে তার পাশে নিয়ে বসালেন এবং বসিয়ে তখন তার স্ত্রী উপস্থিত ছিল এবং সেই সন্তানটা, যে কিনা আমাকে আঙ্কেল বলে ডাকতো, সেই আঙ্কেল লম্পুত বলে ডাকতো, সেই আঙ্কেলটা ও হচ্ছে আমার কোলে উপর বসে থাকতো সবসময়। তো ওনারা কথা বলছিল। তবে ওই লোকটা, যে লোকটা সেদিনকে গোসল করার পরে আমার সঙ্গে দেখা হয়েছিল, সেই লোকটা কি যেন বলছিল এবং খুবই বিশ্রী ভাষায় বলছিল, আমি বুঝতে পারছিলাম। তো তখন আমার যে আমাকে নিয়ে এসেছে সর্দার, উনি আমাকে বললেন যে তুমি ভয় পেও না। তো তিনি গিয়ে সেই বড় সর্দারকে যে বোঝালেন যে এরকম এরকম। তো তিনি কিছু একটা বলেন কি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এরকম কোনো কিছু একটা বলে চলে গেলেন এবং সেই সর্দারকে, যে লোকটাকে, শয়তান লোকটাকে, উনি বকাঝকা করলেন যে তুমি কি বলে নিয়ে এসেছো আর এখানে কি দেখছি আমি, তুমি তো আসলে একটা শয়তান। তাই বলে সে চলে গেল। তো তখন ওই যে আমাকে নিয়ে এসেছিল সে বললো কি যে ওরা তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য এক প্রকার, মানে ওরা হচ্ছে খুবই খারাপ জাতীয় জিন এবং সবসময় মানুষের এবং জিনেদের খারাপ করার চেষ্টা করে এবং ওদের এটাই হচ্ছে কি ওদের গুণ আর কি। তো আমি তখন শুয়েছিলাম, শুয়ে থাকা অবস্থায় আমি তখন দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ওদেরকে এখানে খাবার এত চমৎকার ছিল, আমি তো গরিব ঘরে জন্মেছি, আমি এরকম চমৎকার খাবার কখনো খাইনি। 3 বেলা মাংস, মাছ, তারপরে বিভিন্ন জাতীয় ফলমূল, মিষ্টি, দই, এই সমস্ত মিষ্টি জাতীয় খাবার আমি খেয়ে প্রত্যেকদিন আসলে এত পরিমাণ খেতাম আমি যে আমার মনেই হচ্ছিল না যে এগুলো আমি কখনো খাইনি। খেতে খেতে এরকম অবস্থা হয়ে গেছে। তো 4th দিনের মাথায় আমি যখন আমার নিজের ঘরের ভিতরে শুয়েছি, যে ঘরে আমাকে শোয়ায় রাখা হয়েছে, তো আচমকা সেই ঘরের ভিতরে একটা মানুষ প্রবেশ করলো। সেই মানে দেখতে একদম মানুষের মতো, সেটা একটা মেয়ে ছিল। সে এসেই আচমকা আমার ঘরের ভিতরে ঢুকেই একটা চিৎকার মেরে উঠলো এবং আমাকে দেখেই সে ভয় পেয়েছে নিশ্চয়ই। তো ভয় পাওয়ার মতো তো আমি কোনো খারাপ জন্তু নই বা কোনো মানুষ নই, আমি দেখতে একটু কালো, তবে ভয় পাওয়ার মতো এরকম কোনো বিষয় না যে আমাকে দেখে তার ভয় পেতেই হবে। তো তারপর আমি যখন তাকে দেখে চমকে গেলাম, সে আমাকে দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠলো, চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে গেল। আমি আসলে কিছু বুঝতে পারলাম না যে এই মেয়েটা কে এবং সেখানে এসে সেন্সলেস কেন হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে উঠে মেয়েটার কাছে দৌড়ে গেলাম। মেয়েটা দেখতে আসলে খুব মায়াবী ছিল, তার গায়ের রং একটু শ্যামলা ধরনের এবং তার চুলগুলো এত সুন্দর করে বাঁধা এবং মুখে মেকআপ জাতীয় কিছু একটা করা, তবে সেটা মেকআপ নাকি ন্যাচারাল সুন্দরী সেটা আমি জানি না। তবে পরবর্তীতে জানতে পেরেছি যে এটা এখানকার মেয়েদের ন্যাচারাল সুন্দরী সেরকম আর কি। তো সেইটা দেখে সত্যি আমি চমকে গেলাম এবং তার ওই রূপ দেখে, আমি তো সেই সময় 18-19 বছর বয়স, আমার তো যুবক বয়স প্রায় পা দিয়ে ফেলেছি। তো সেহেতু আমার ওই জিনিসগুলো দেখে আসলে ভালো লাগার কথা। তো তাকে দেখে সত্যি আমি বিস্মিত হলাম এবং আমাদের এখানে মেকআপ দিলে যেরকম সুন্দর লাগে মেয়েদেরকে, ঠিক ওকে এরকমভাবে মেকআপ ছাড়াই সুন্দর লাগছে এবং ওরা নাকি এরকমভাবেই থাকে। তো ওইটা দেখে আমি সত্যি চমকে গিয়ে তাকে আমি আসলে তোলার চেষ্টা করলাম এবং সে যে জামাটা পরা ছিল সেই জামাটাও এত চমৎকার যে তার ডিজাইন, তার সম্পূর্ণ জিনিস আমাকে অবাক করছিল। তো তখন সেই মেয়েটিকে আমি তুলে তাকে তার মুখে পানি ছিটালাম, কিন্তু সে আসলে উঠছিল না, সে আসলে প্রচণ্ড ভয় পেয়েছে নিশ্চয়ই। তো তখন আমি তুলে আমার সেই বিছানার উপর শোয়ালাম।
তো যখন আমি তাকে তুলছিলাম তখন আসলে আমি ভীষণ ইতস্তত এবং লজ্জা বোধ করছিলাম যে এরকম একটা মেয়েকে আমি তুলছি, সে এত সুন্দরী, সে কে, কেনই বা এই রুমের ভিতরে এসেছে, আমাকে দেখে কেনই বা ভয় পেল। তারপর সে শুয়ে পড়লো, তাকে আমি শুয়ে দিলাম এবং আমি তাকে বারবার হুঁশ ফেরানোর চেষ্টা করছিলাম। তো আচমকা তখন ঘরের ভিতরে সেই সর্দারের যে স্ত্রী, মানে হচ্ছে যে মহিলাটি আমাকে নিতে গেছিল সেদিন, তিনি চলে আসলো। তো আমি যখন তার দিকে তাকালাম, মেয়েটি তখন তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে আমার গলা চেপে ধরলো এবং চেপে ধরে আমাকে প্রায় একদম মেরেই ফেলবে। তখন সেই মহিলাটি আসলো, সেই মেয়ে জিনটি আসলো এবং ওই মেয়ে জিনটিও প্রচণ্ড পরিমাণ সুন্দরী ছিল। আমি এখানে যতগুলো মেয়ে দেখেছি প্রত্যেকটা মেয়ে অসম্ভব রকম সুন্দর ছিল এবং তারা সকলেই পরী নিশ্চয়ই। তো তারপর আমার গলা যখন চেপে ধরলে আমি কাশতে কাশতে এক কোণায় বসলাম। তো তখন ওই সেই লোকটি, মেয়েটি এসে তাকে থামানোর পরে তো তারা কি কথা বলছিল এবং ওই মেয়েটি যে আমাকে দেখে ভয় পেয়েছে সেটা আসলেই বোঝা যাচ্ছিল। তো আমার যে মহিলাটি আমাকে নিয়ে এসেছে সেই মহিলাটি তাকে বোঝাতে লাগলো যে ও হচ্ছে কি অমুককে বাঁচিয়েছে। মানে পরবর্তীতে যেটা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ওই মহিলার বোন আর কি, ছোট বোন, যে কিনা এখানে এসেছে তার বোনের বাড়িতে বেড়াতে এবং আমাকে দেখে সে নিশ্চয়ই অন্য কোনো জন্তু ভেবেছে, যেহেতু এর আগে সে কখনো মানুষ দেখেনি এবং মানুষ না দেখার কারণে সে আমাকে দেখে ভীষণ চমকে গিয়েছে এবং আমাকে দেখে ভয় পেয়েছে এবং ভয় পেয়ে আমার উপর এক প্রকার ক্ষেপে গিয়েছে আর কি। তো যখন সে জানতে পারলো যে আমি তার ভাগ্নের জীবন বাঁচিয়েছি এবং আমি আসলে কোনো ক্ষতিকর কোনো কিছু না বা ক্ষতিকর কোনো মানব না, আমি আসলে এখানে বেড়াতে এসেছি, তো তখন তিনি খুব লজ্জিত অনুভব করলেন এবং আমাকে আমার কাছে এসে কিছু একটা বলতে লাগলেন। তবে আমি তো সেটা বুঝি না, তার ভাষাও আমি বুঝি না, সে কি বলে তাও আমি জানি না। তো তখন যখন সে কথা বলে তার কথার স্টাইল, তার কথার ভঙ্গিমা দেখে সত্যি আমার ভালো লাগা শুরু করলো। তো যেহেতু আমি এখানে বেশ কিছুদিন থাকবো, তো ওই মেয়েটাও এখানে বেড়াতে এসেছে। তো সন্ধ্যার দিকে আমরা যখন খেতে বসলাম, খেতে বসার টাইমে ওদের খাবারের আবার একটু ভিন্ন, ওরা একটু ভিন্ন জাতীয় খাবার খায়। তবে আমার যেসব খাবার ছিল সেসব খাবার আমার জন্য স্পেশালভাবে রান্না করা হতো এবং একটু ভিন্ন ধাঁচে আমার জন্য রান্না করে নিয়ে আসা হতো। ওরা আবার লবণ খেতে পারতো না, সেই লবণ না দেওয়া খাবার আমাকে দিত না, আমাকে লবণ দিয়ে খুব সুন্দরভাবে খেতে দিত এবং আমার যে খাবারটা সেটা আবার সমুদ্রের পানি দিয়ে রান্না করা হতো। সমুদ্রের একটু পানি দিয়ে লবণের যে স্বাদটা সেটা আনা হতো। তো এটা ওরা আসলে জানে জিনেরা যে অনেকটা বোকা, অনেকেই বলে থাকে যে জিনেরা অনেক বোকা বা জিনেরা কিছু বোঝে না। যদিও মানুষের ঠিক এত পরিমাণ জ্ঞানী না, তবে মানুষের থেকে একটু কম জ্ঞানী, তবে তারা সমস্ত কিছু বোঝে। তো আমি যখন খাবার খাচ্ছিলাম, মেয়েটি এবং আমি দুই প্রান্তে বসেছি, মানে ও ওই পাশে বসেছে, আমি এই পাশে বসেছি। আর ওরা যেখানে বসে খাবার খেত সেটা হচ্ছে কি একটা পাথরের তৈরি একটা সুন্দর ডাইনিং টেবিলের মতো জায়গা। সেই জায়গাটায় বসে বাইরে খাবার খেত, ঘরের ভেতর না, একদম খোলা আকাশের নিচে খাবার খেত। এই জায়গাটা এত পরিমাণ চমৎকার ছিল যে আমি যদি আপনাদেরকে সত্যি লিখে দিতে পারতাম বা ছবি তুলে এনে দেখাতে পারতাম, তাহলে আপনারা বিশ্বাস করতেন যে আসলে এই জায়গাটা কতটা চমৎকার। তো তারপর আমি যখন খাবার খাচ্ছিলাম, মেয়েটি বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি আসলে খুব লজ্জিত অনুভব করছিলাম যে কেন সে বারবার আমার দিকে তাকাচ্ছে। তো আসলেই মনে হয় সে নিজেই লজ্জা অনুভব করেছে যে আমাকে এরকমভাবে গলা চিপে ধরেছে, মারার চেষ্টা করেছে বা না বুঝে। তো তখন এরকমভাবে খাওয়া দাওয়া আমরা শেষ করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে তখন তো ওদের বাড়িতে অনেকগুলো ঘর ছিল, যেহেতু তিনি সর্দার সেহেতু তাদের বাড়িতে বেশ কিছু জিনেদের আনাগোনা থাকতো এবং ওই মেয়েটি আমার বয়সী ছিল, আমার থেকে বড় হবে কিংবা ছোট হবে কিনা আমি জানি না, তবে আমার বয়সী ছিল এবং আমার সঙ্গে সে ওই দিন রাত্রেবেলা দেখা করলো আর কি। আমি যখন ঘুমাতে গেলাম তো তখন তিনি কিছু একটা বলে আমাকে, আসলে কি বলছিলেন আমি জানি না, তবে পরবর্তী দিন আমি যে সেই লোকটার কাছে জিজ্ঞেস করবো, সর্দার লোকটার কাছে, যে এইটার মানে কি। তো আমি তো তার কাছে জিজ্ঞেস করতে পারছিলাম না, কারণ ওই মেয়েটি আমাকে কি বলেছে সেটা কি আমি তাকে জিজ্ঞেস করা যায়। তো আমি তখন তাকে জিজ্ঞেসই করে ফেললাম যে আচ্ছা এটা কি বলেছে ও। তো ও তখন আমাকে বললো যে ও তোমাকে সরি বলেছে বা দুঃখিত জানিয়েছে যে তোমাকে গতকালকে এরকমভাবে চেপে ধরেছিল, এটা তার ভুল হয়েছে, তোমাকে দুঃখ প্রকাশ করেছে এবং তোমাকে হচ্ছে গিয়ে ও সাথে করে ঘুরতে নিয়ে যেতে চায়, এই এলাকা তোমাকে দেখাতে চায়, সেই জন্য ও আসলে দুঃখিত বোধ করছে এবং তোমাকে এটা করার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী এবং তোমাকে নিয়ে ঘুরতে যেতে চায়। তুমি যেতে চাও নাকি? তা বললাম কি যে ঘুরতে গেলে ভালো হয়, আমি তো কিছু জানি না, চিনিও না, আমাকে তো কেউ নিয়েও যায়নি। তো এই কথা বলার পর আমি আসলে খুশি হয়ে গেলাম, কারণ এরকম একটা সুন্দরী মেয়ে আমাকে ঘোরার প্রস্তাব দিয়েছে, আসলে না যেয়ে কি পারা যায় নাকি। তবে সমস্যা হলো ওর ভাষা আমি জানি না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো তারপর ও আমাকে পরের দিন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে গেল, বলে কি যে চলেন।
তো আমাকে সঙ্গে করে নিয়ে গেল। ও জাস্ট আমাকে ইশারা দিয়ে বলছিল যে এরকমভাবে চলুন, এই জায়গাগুলো এরকম হয়, এরকম সুন্দর হয়, এই জায়গাগুলো দেখতে এরকম। তো তখন আমাকে হাঁটতে হাঁটতে নিয়ে গেল সেই নদীর পাড়ে, যে নদীর পাড়টা ওরা এখানকার এই জায়গাটাকে নদী বলে, তবে আমার কাছে দেখে নদী মনে হয় না, খুবই ছোট তবে প্রবাহিত একটা নদী এবং পাথরের নদী। এবং সেই নদীর পাশ ঘেঁষে আমি আর ও হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যাওয়ার এক পর্যায়ে সে একটা সুন্দর জায়গা দেখালো, বললো কি যে এই জায়গাটায় আমি মাঝে মধ্যে আসি এবং এই জায়গাটা খুব সুন্দর। মানে ও ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছিল এই জায়গায় সে ফ্রিকুয়েন্টলি আসে এবং মাঝে মধ্যে আসে। তো ভাষা না জানার কারণে তার সঙ্গে আসলে কমিউনিকেশনটা খুব ভালোভাবে হতে পারছিল না আমার। তো আমি কী করবো কিছু বুঝতে পারছিলাম না। তো তারপরও তার সঙ্গে আমি ঘুরলাম ফিরলাম, সে আমাকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছিল, আমি তাকে বলার চেষ্টা করছিলাম। তো দুজনের ভাষা জানতাম না। তো তখন ও আমাকে বলল যে এক কাজ করুন, আমার হাতটা দিন আর কি। তো আমার হাত চাইলো, ও ইশারা দিয়ে আমার হাত চাইলো, তো আমি ওকে আমার হাতটা দিলাম। হাতটা দেওয়ার পরে ও হচ্ছে গিয়ে আমার এক হাত আমার হাতে রাখলো আর এক হাত আমার মাথায় রাখলো। মাথায় রেখে ওর চোখটা বন্ধ করলো। চোখ বন্ধ করার খানিকক্ষণ বাদেই আমি খেয়াল করলাম যে ও আমাকে বলে উঠলো ওর মুখ দিয়ে যে কেমন আছেন। তো এইটা শোনার পরে সত্যি এবার আমার কাছে অবাক লাগছে যে এটাকে আমি কোনো স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু। সে এরকমভাবে আমার মাথায় হাত দিয়ে আমার ভাষা রপ্ত করে ফেললো। এরকমভাবে তাহলে কি ওই লোকটাও করেছিল? আসার পথে ওই লোকটা আমার মাথায় হাত দিয়েছিল এবং তিনি এরকমটা কেন করেছেন, কিভাবে করেছেন আমি জানি না। তো তখন তিনি বললেন যে কেমন আছেন। তো আমি তখন তাকে জানালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনি আমার ভাষা কীভাবে জানলেন? এতক্ষণ তো বলতে পারছিলেন না। তখন মেয়েটি বলল কি যে তোমার এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি আসলে খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম তোমার সঙ্গে কথা বলতে না পেরে, বা এরকম করে কথা বলাটা আসলে খুবই অন্যরকম দেখাচ্ছিল। তবে এবার কোনো সমস্যা হবে না তোমাকে ঘুরতে নিয়ে যেতে, তাই না? তো তোমার নাম কি? তো আমি তখন তাকে বললাম যে আমার নাম মমিন। তো এই কথা বলার পর বললো কি যে খুব সুন্দর নাম। আমি তাকে তার নাম জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিলাম। সে আমাকে বললো কি যে আমার নাম জিজ্ঞেস করবে না? তো আমি তখন বললাম যে আচ্ছা তোমার নাম কি? তো তখন সেই মেয়েটি বললো আমার নাম ছায়া। আমি বললাম ছায়া, খুব সুন্দর নাম। তো তারপর সেই মেয়েটি আমাকে সাথে করে আর একটু ভেতরে নিয়ে গেল। এই জায়গাটা এত পরিমাণ চমৎকার যে আমার সত্যি আমি বলে বোঝাতে পারবো না যে জায়গাটা এরকম সুন্দর ছিল এবং এরকম একটা জায়গায় আমি যে আসতে পারবো কোনোদিন। এমনিতেই এই রাজ্যটা খুব সুন্দর, তবে একটা গোল জায়গা, চারিদিক থেকে শুধুমাত্র ঝর্ণার পানি পড়ছে, খুব সুন্দর ফুলের বাগান নিচে, এবং পানি যেখানে পড়ছে সেখানটাতে এক ধরনের রংধনুর মতো আকাশে ভাসছে এবং সেই সাথে চারিদিকটা শুধুমাত্র প্রজাপতি, বিভিন্ন ধরনের রঙিন প্রজাপতি। এই জায়গাটা আমাকে সত্যি অনেক অবাক করলো। আমি মেয়েটিকে তখন বললাম যে তোমরাও যেরকম সুন্দর, তোমাদের এই স্থানটা তত সুন্দর, আমি এখান থেকে কখনো যেতে চাই না। তখন সে মেয়েটি বলল আমিও তোমাকে এখান থেকে যেতে দিতে চাই না, তোমাকে আমার খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের এই গল্পটির দ্বিতীয় পর্বে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। প্রথম পর্ব এখানেই শেষ, দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আশা করি আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বরাবর মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। দ্য মেগাবক্স প্রাইমের সঙ্গে থাকুন। এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।